যদি এটা কারো বাড়ি হয় এই বাড়ির মালিককেও কিন্তু আমি যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম। আমি ওইটা করছিল, আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার। কে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে। এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি, কংগ্রেসের আমার ভাগ্য আল্লাহর হাতে। আমার ভাগ্য দারুণ প্রশ্ন করেছেন, হঠাৎ কেন গেলেন? এখনো 1 বছর বাকি, কম করে 1 বছর বাকি ভোট হতে। আমার সময়টাই তো নষ্ট করা হয়েছে। ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 কে যখনই বলা হয়েছে এই কাজ হবে সেই কাজ হবে, বারবার আমাকে ঘুরিয়েছে। ওদের চক্র পড়ে আমি শুধু চক্কর কেটেছি। অল্প গুটি কয়েক কাজ করে দিয়েছে, কিন্তু কাজেরও গুণগত মান ঠিকঠাক ছিল না। 2024 ডিসেম্বর মাসে আবার আমি লেটার করি ডিপার্টমেন্টে। তার আগে বিভিন্ন আধিকারিকের কাছে গিয়ে কিন্তু আমি ভার্বালি এবং অফিসিয়ালি আমার চিঠি সব রিসিভ করানো আছে, আমি জমা দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আমি আমার ভাঙড় বিধানসভার ভোটারদেরকে কি বলবো? এর মধ্যখানে এত টাইম নষ্ট হয়েছে। তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, তাকে জানিয়েছি। কার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পীরজাদারা গিয়েছেন। কারা গিয়েছেন? যারা আমন্ত্রিত তারা গিয়েছে। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্কে বলবো, এটা আমি বিশ্বাস করতে পারি না। মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুটবলের পক্ষ থেকে বিভিন্ন পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা করছে, মানে ছেয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে বার্তাও ফুটবল শিল্প থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুটবল শিল্পের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি। আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি, পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই যেন লিডার অফ অপোজিশনের নাম চলে আসছে, মুখ্যমন্ত্রীর ওকে অ্যাড্রেস হয়ে যায়। ফুটবল শিল্পী এসেছে, ফুটবল শিল্পের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুটবল শিল্পের দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছে। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হচ্ছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। বড় দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুটপ্রাসনী। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে। আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। ক্ষমতা অর্জন করলেই বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য। যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন বাকি সিস্টেম আপনার কাছে আসবে না। ক্ষমতাটা রাজনৈতিকভাবে অর্জন করতে হবে। এবং মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি, কংগ্রেসের শুভঙ্কর বাবু যিনি আছেন, আমাদের মুভমেন্ট, আমাদের কথাবার্তা, আমাদের ড্রেস কোড, আমাদের চাল চলন, আমাদের খাওয়া দাওয়া, সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না, একদম কোড আনকোড বলছি। এবার আপনি বুঝে নেন এর মধ্যে কি রহস্যটা আছে। রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখগরা এই হচ্ছে না তো আমাদের। শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করা যায় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে? মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ভরে রাখবে? আর বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে ভরে রাখবে? এই বাইনারি তারা করতে পারবে না। ওই জন্য শুভেন্দু বাবুকে আটকাবে না। আমি অনেক আগে বলেছিলাম, আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে, আজকে শওকত মোল্লাদের ঘুম ভাঙছে। যখন বিধায়ককে বলেছে চাংতুলা করে ফেলবো, তার আগে তো জনগণকে পেছনে লাথি মেরে তাড়াবার কথা বলেছিল। তখন কোথায় ঘুমাচ্ছিল? যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল, মুসলমানগুলোকে জিহাদির বাচ্চা বলছিল, পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল, আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার। কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে, আমাদের ভাত খাবে, আমাদের এখানে হবে, জেলের মধ্যে রাখা দরকার। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের তাড়াবো, কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে? তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে। তখন কোথায় ছিলেন এই বাবুগুলো? এখন মুসলিমদের মাসিয়া সেজে উঠছে,
কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নওশাদ সিদ্দিকী রে ভাই ওর বিরুদ্ধে বলছে কেন। আমি বিরুদ্ধে বলছি না, এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে। আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাচ্ছিল, এদের মুখে একটাও কথা নাই। সুতরাং সাধু সাবধান। এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে, ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে, ফিরহাদ হাকিমদেরকে দিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে, শওকত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে। এটাও সাবধান থাকতে হবে। শওকত মোল্লা সাহেবের কথা বলার দরকার ছিল না, হুমায়ুন কবির সাহেবের কথা বলা দরকার ছিল না, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কথা বলা দরকার ছিল না। সবাই মিলে গিয়ে, পাশেই তো হেয়ার স্ট্রিট থানা, শাসক দলের তুলনা বিধায়ক, আমাদের গেলে অনেক সময় নিতে চায় না, একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো। তারপরে এসে বলতে পারতো তো আইনের তোমাকে ডান্ডা মারবো, মেরে পা ভাঙবো না কি বলেছিল, এটা তো বলতে পারতো আইনের মারে পাটা ভাঙবো। শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে। কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায়। এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পেলে লাভ কি আরদের হবে? রাজনৈতিক নেতাদের হবে, আর ক্ষতি হবে গরিব মানুষদের। সুতরাং আমি অনুরোধ এটাই করবো, মানুষকে এগিয়ে আসতে হবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। মানুষকে সোচ্চার হতে হবে, জাত ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে। জবাব কদিন আগে দিয়েছে। শুভেন্দু বাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া, সব সাবজেক্টে ফেল শুভেন্দু বাবু। এই সাবজেক্টটাতেও ডুববে, কিছু বাঁচার চেষ্টা করছে। এটা পশ্চিম বাংলা, এটা শুভেন্দু বাবুকে জানিয়ে দিচ্ছে আবার, এটা সম্প্রীতির মাটি, এটা ঐক্যের মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, এটা আবু বকরের মাটি। এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না। অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে, এবার বিজেপির যাওয়ার পালা, তৃণমূলেরও যাওয়ার পালা। শুভেন্দু বাবুর মনটা খারাপ হয়ে গেছে। কেউ বলছে আমাকে তৃণমূলের পিটি, তো কেউ বলছে বিজেপির পিটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসে, আগে তো এ আসে। তো এ টিমগুলোকে আগে ঠান্ডা মাথায় আপনাদের শুনতে হবে। আমি সহজেই বলতে চাই, বিধানসভার 2 নম্বর গেটে স্বাভাবিকভাবে এমএলএ মিনিস্টাররা বেশি যায়, কিন্তু মিনিস্টারদের গেট একটা, আমরা মিনিস্টার গেট বলি, যেটা 1 নম্বর গেট। 3 নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওটা যাতায়াত করে। তো 2 নম্বর গেটের সামনে মিডিয়া থাকে। মিডিয়া একটা ছোট করে স্ট্যান্ড করা আছে। আপনাদের যারা বিভিন্ন মিনিস্ট্রি থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায়, ওখানে এসে সব বিধায়ক একের পর এক এসে বাইট দেয়। এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো, একটু বাইটটা নেবো। সেক্ষেত্রে আমরা কি করি, আমি আমার কথা বলছি, ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায়। কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলতে, অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে সরে যেতে বলতে পারবে না, তার সাথে অনুচিত হবে, অন্যায় হবে। টাইমটা কি হচ্ছে। ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দিও এসেছিল, খুব একটা ভালো হিন্দি বলতে পারি না, তারপরেও আমি হিন্দিতে বাইট দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজান আমাকে একটু এক্সক্লুসিভ দিতে হবে। আমি ঠিক আছে চলো ওই গেটটায় যাই, কারণ এখানে আবার জাম হয়ে যাবে, তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে, আমি কাউকে না বলতে পারবো না। যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে, যে ওই গেটের মুখে রাখছি, আমি এদিকে ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার থেকে যে ওই গেটের একটু আগে আমি ওখানে 2টো অফিসার ছিল, এটা দূরে দূরে। তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি, সিএম ম্যাম চলে গিয়েছেন? কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না, এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না। কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে মানে পুলিশ ছেয়ে থাকে। আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি, কারণ আমার তো একটু হলেও আকেল আছে। আমি বাইরে দিচ্ছি, সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে, আমি গাড়ির দিকে দেখবো না, আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে। আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি, যদি সিএম ম্যাডাম থাকে আমি ওখানে বাইরও দেবো না, কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে। হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে, কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া। দেখুন, আমার সাথে তার রাজনৈতিক চরম মতপার্থক্য আছে। তার দলের আপাত মস্তককে আমি কিন্তু একটা ইঞ্চ ছাড়ি না, চোরকে চোর বলে দিই, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি। কিন্তু এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার, এটা তার অনার আছে, তাকে দিতে হবে। সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম, একবার বলেছে কোন উত্তর দেন, আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেবের মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গেছেন। উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে, অত্যন্ত খারাপ আমাকে লেগেছে। মানুষ হিসাবে ব্যথা পেয়েছি, আবার বিধায়ক হিসেবে আরো বেশি ব্যথা পেয়েছি, কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে। ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে, সেই সম্মানেও আঘাত লেগেছে। তো আমি বললাম আপনি আমার স্ত্রী আচরণ করছেন কেন, হাসি মুখে বললাম, এইরকম ভাবে বলছেন কেন? 2 হাত একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না।
তখন উনি বলছেন জানতো। তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসেবে নিয়েছি, তার আগে পর্যন্ত সিরিয়াস হিসেবে আমি নিইনি কথাটা। আমি বলছি আমি যাব না, আপনি অবাধ্যতাটা বন্ধ করুন। আরো কয়েকটা বার কথা চালাচালি করেছে, বলছে আপনার গাড়ি সরান। আমি বললাম আমার গাড়ি থাকলো, আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে দে, কাঁচ তুলে দে, চাবি নিয়ে নিয়েছি। যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি, এই কথাটা আপনার ভুল হয়েছে, এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি সরাবো না। আমি দাঁড়িয়ে আছি, ওখানে অদমি ডিসি স্যারেরা ছিলেন, এসি স্যারেরা ছিলেন, এসে আমাকে বলছেন নসা সাহেব কি হয়েছে। আমি দেখুন এই হয়েছে না, এটাকে ব্যাপারটাকে ছোট করলাম। আমি বললাম ডিসি স্যারদেরকে, যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল, যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন। হ্যাঁ ছোট্ট বিষয়, কিন্তু অনেক গভীরের বিষয়। ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করবো, এখন না। আমি কয়েকটা দিন অপেক্ষা করছি, উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে, তাহলে আমি সরিয়ে দেবো, নাহলে আমি সরাবো না। তাতে যা আমার বিরুদ্ধে কোনো মামলা টামলা দিতে হয় আপনারা দেন। ওখানে অফিসারটাকে ডেকেছেন, কিন্তু ওই অফিসার এত উদ্ধত্ত তিনি আচরণ করেছেন। ডিসি র্যাঙ্কের একজন অফিসার, হ্যাঁ আপনার এসিরা আছেন, অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে, আরো অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন, তাদের সামনে আমার সাথে কৌতুকপূর্ণ আচরণ। আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে এই আচরণ করে, তাহলে আপনারা অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো। আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘোরে, ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি সাইডে একটু সরে আসলাম, কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে। আমি তো ট্যাবে পা দেবো না, আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে নেতা লোক তো এ বেটা দোষ বেশি হবে। আমি সাইড এলাম। ইন দি মিন টাইম আরো অফিসার অনেকে আসলো। একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না। আমি বললাম যদি এটা কারো বাড়ি হয়, এই বাড়ির মালিকও কিন্তু আমি একজন, এর মধ্যে আমার ভাগিদারিত্ব আছে। আমি এরকম ভাবে তাকে উত্তর দিয়েছি, তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার 2 নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন। ভাই কি হয়েছে? আমাকে ভাই সম্বোধন বলে কথা বলে। আমি দাদা এই ব্যাপার হয়েছে, বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু করেছি, বলে একটু ভিতরে চলো। স্বাভাবিকভাবে উনি মিডিয়ার লোকজন ছিল, আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম। উনি শুনে বললেন অফিসারটাকে ডাকো। আমি এটাও বলছি কোড আনকোড, ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন, আপনারা হয়তো ভিডিও দেখবেন, আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম। অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন। আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ, আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার, রাজ্যের একজন মিনিস্টার, তাকে স্যালুট দেওয়ার যে প্রোটোকল, সেই প্রোটোকল উনি মেনটেন করেনি। উনি আমাকে প্রোটোকল শেখাচ্ছিলেন। মন্ত্রীর সামনে বলছেন, ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন, আমি তো বলতে পারি না, আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না। আমি বললাম এটা আপনি অসত্য কথা বললেন, এত তো উনি কথা বলেননি। উনি হুম করে আমাকে করেছেন। তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে, তর্ক বিতর্ক, তখন বলেছেন যান চলে যান। আমি বললাম এটা অসত্য কথা বলছে। আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না। আমি ওনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি? আমি কি উনি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার? এখানে আমার ডিগনিটি, আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে, এটা আমি করতে পারি না। ইন দি মিন টাইম দেখলাম ওদেরকে নজরে পড়লো, কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে। হয়তো ওসব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে? 42 দিন জেল খাটিয়ে সব আমাকে আটঘাট শিখিয়ে দিয়েছে। ওসব আমি চমকানো ধমকানো জানতে চাই না। আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক। যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম, আমি ওই গাড়িতে আমি উঠতাম না। ভাগ্য ভালো গাড়িটার মধ্যে 1 ইঞ্চি সরাইনি। বাংলার মানুষ আবার উত্তাল হতো, জবাব বাংলার মানুষ চাইতো। ভাগ্যক্রম হয়েছে, বুদ্ধি ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। সম্ভবত মিনিস্টার স্যারই বারণ করে দিয়েছিল, 1 ইঞ্চি সরাইনি। তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি, অনুপ স্যার কি, স্যারও বলি দাদা বলি, আমি দাদা এই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন, আমি 4 ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে। আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আমাকে স্টার জায়গাতে বসাতে বললে আমি 1 সেকেন্ড থাকবো না। আমার সব থেকে বড় আমার আত্মসম্মান। আমার এত যে স্টাফ আছে, জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে, কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নওশাদ ভাই এর একটু অহংকার আছে? অহংকার তো দূরের কথা। সকালে যখন আমি বিধানসভায় ঢুকি, সে কনস্টেবল হোক, ইন্সপেক্টর হোক, সাব ইন্সপেক্টর হোক, এসি হোক আর ডিসি হোক, যদি আমার নজরে পড়ে থাকে, দূরে হলে ঘাড় নাড়াই, কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই, দিনটা তার ভালো কাটুক, আমি আগিয়ে দিই। কারণ আমার মধ্যে অহংকার ঔদ্ধত্য আমি রাখতে চাই না। এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিল, দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে, অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন, তিনি গেলেন, গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন। আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই, কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী। তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন, যারা আইএস বা যারা আইপিএস ছিল তাদের কিছু মন্তব্য দিয়েছেন। বাইরে আসলাম, তাহলে এরপরে যদি আমি ওখানে দাঁড়িয়ে হই হই করি তাহলে আমি একটা সিন ক্রিয়েট হবে। আমার আত্মসম্মান আঘাত লেগেছে, আমি সিন ক্রিয়েট ওখানে করতে যাইনি। আমার অধিকারটা আমি বুঝিয়ে দিতে চেয়েছি যে আমার পদটা, বাচ্চা ছেলে দেখতে হতে পারে, হতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমার পদের গুরুত্ব যদি ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই। তবে একটা কথা বলে রাখি, আপনারা বলতে পারেন, হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে, কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে। অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে। আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন, কোথায় গাড়ি রাখতে হয়, সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি। বিধানসভার রীতি জানি বলি আমার গাড়িটা ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি। আমার গাড়ি তো কাঁচ ভেঙে দিয়েছে, কাঁচ ভাঙাই অবস্থা আছে, আমি মাস গেলে ভাড়া দিতে হয়। এই ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেই জন্য আমি স্টিকার, যেটা বিধানসভার স্টিকার হয় সেটা লাগাইনি। আর বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত। হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে, কিন্তু আমি এই আইন বহির্ভূত কাজটুকু আমি করি না।